যে কোনো সংস্কার যদি বাস্তবসম্মতভাবে প্রয়োগ করতে হয়, যদি সেটাকে টেকসই হতে হয়, তাহলে সেই সংস্কারটা করতে হবে জনগণের ভোটে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে, যাদের জনগণের ম্যান্ডেট রয়েছে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না, কোনো সংস্কার টেকসই হবে না। আমরা ঐতিহ্যগতভাবে দেখি, তার মধ্যে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাকশাল পরবর্তী সময়ে পুরো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতিকে ঢেলে সাজিয়েছিলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেই যে সংস্কারের ধারাবাহিকতা স্বাধীন বাংলাদেশের সংস্কারের জন্ম দিয়েছিলেন, ওই ধারাবাহিকতা ধরে রেখে কিন্তু আজও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে সংশ্লিষ্ট গণতন্ত্রের পক্ষে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা সবাই এক হয়ে একটা প্ল্যাটফর্ম থেকে। এর মূল কারণ আমরা যদি দেখি, আজকে সংস্কার নিয়ে অনেকেই কথা বললেও ওনারা কিন্তু কেউ এই 8 তারিখে বা 8ই আগস্ট সরকার তৈরি করার আগে একবারের জন্য বলেন নাই। কারণ আজকে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, যারা ক্ষমতার দায়িত্বে আছেন, তারা কেউ হয়তো 7 তারিখও জানতেন না যে পরিবর্তিত পরিস্থিতিতে 8ই আগস্ট তাদেরকে সরকার তৈরি করতে হবে। এই কারণে সংস্কার নিয়ে কিন্তু কোনো কথা তারা সেই সময় বলেন নাই। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান হয়েছে প্রাথমিকভাবে 8 দফার উপর ভিত্তি করে, 9 দফার উপর ভিত্তি করে। এই 8 দফায়, এই 9 দফায় সংস্কার বলতে কোনো শব্দ ছিল না, রাষ্ট্র কাঠামো মেরামত বলতে কোনো শব্দ ছিল না। এটা সেই সময় দাবি দেওয়াতে ছিল না। পরবর্তীতে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান হয় 1 দফার উপর ভিত্তি করে, যে 1 দফা আমাদের সবাই মিলে প্রণীত ছিল। সেই 1 দফার হলে কিন্তু মূল সরকার পতন হয়। সুতরাং 8 দফাতে বা 9 দফাতে সংস্কার ছিল না। সংস্কারের কথাটা প্রথমবারের মতন আসে 8ই আগস্ট, যখন তারা সরকার নতুনভাবে ফর্ম করে, তারপরে একটু সময়টাকে দীর্ঘায়িত করার হয়তো একটা লক্ষ্যে। তাহলে সংস্কার কথা সবার আগে কারা বলেছেন? সংস্কারের এক কথা সবার আগে গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে, গণতন্ত্র পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, আমরা সবাই মিলে বলেছি। তাও অনেক আগে 2016 সালে প্রথমবারের মতন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। সেটাই ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিস্ট হাসিনার সময়ে প্রথমবারের মতন একটা সংস্কার প্রস্তাবনা। ওখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেটা পরবর্তীতে বিবর্তিত হয়ে আমরা আমাদের 31 দফায় দেখতে পারি। ভিশন 2030-তে যে কথাগুলো আছে সেগুলোকে আমরা আরও একটু পরিবর্তন করে, অনেকের মতামতের প্রেক্ষিতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফাকে ধারণ করে 27 দফা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালে প্রথমবারের মতন উপস্থাপন করেছিলেন। উনি উপস্থাপন করার পর আমাদের দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, ওনাদের যে প্রত্যাশা যে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার যদি প্রতিফলন ঘটাতে হয়, তাহলে এটা শুধুমাত্র বিএনপি দিলে হবে না। এর সাথে আমাদের যুগপৎ আন্দোলনে যারা রয়েছেন, 12 দলীয় জোটে যারা রয়েছেন, যাদের সমাজে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে, যারা গণতান্ত্রিক মানুষের প্রতিনিধিত্ব করছেন, সবাইকে মিলে, সবাইকে একটা আলাপ আলোচনার প্ল্যাটফর্মে এনে ডিসকাশন এবং কনসালটেশনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা দিতে হবে। সেই বিশ্বাস থেকেই কিন্তু 2022 সালে যে 27 দফা দেওয়া হয়েছিল, পরবর্তীতে যুগপৎ আন্দোলনে যারা অন্তর্ভুক্ত ছিল প্রতিটি রাজনৈতিক দল, এখানকার 12টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব সবাই মিলে একযোগে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে 31 দফায় উপনীত হন। যেই 31 দফাটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে প্রণয়ন করেছিলেন। তার মানে 2023 সালে যখন ফ্যাসিবাদী শেখ হাসিনা ছিল, কেউ জানতও না যে শেখ হাসিনার পতন কবে ঘটবে, কবে সে পালিয়ে যাবে, কবে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে। সেই সময় কিন্তু আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে, আমাদের সবার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই 31 দফা প্রণয়ন করা হয়েছে। সুতরাং আজকে যে জাতীয় ঐক্যের কথা বলা হয়, যে আমরা যারা গণতন্ত্রের পক্ষে রয়েছি, আমাদের সবাইকে একযোগে এক প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদের 31 দফায় কিন্তু সেই জাতীয় ঐক্যমত্যের এটা অনেক বড় প্রমাণ। কারণ সেই সময় যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সবাই মিলে কিন্তু এটা প্রণয়ন করা হয়েছে। এখানে একদিকে যেমন রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফার একটা প্রতিনিধিত্ব, এখানে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030-র একটা প্রতিফলন। ঠিক একইভাবে গণতন্ত্রের পক্ষে যতগুলো রাজনৈতিক দল ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এই দীর্ঘ সময় ধরে মাঠে ছিল, তাদের প্রত্যেকের কিন্তু আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলনেতে সম্পৃক্ত রয়েছে। সুতরাং 31 দফা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো প্রোডাক্ট না,
এটা বাংলাদেশের গণতন্ত্রকামী সকল মানুষের, সকল শ্রেণী পেশার একটা প্রোডাক্ট। এর ভেতরে জনসম্পৃক্ততা যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে মূলধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, যাদের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম এবং রক্তের উপর দাঁড়িয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে, ওনাদের প্রত্যেকের প্রত্যাশা। আমরা 31 দফা নিয়ে যখন কথা বলবো, আমাদের উপলব্ধি করতে হবে যে 31 দফাতে কিন্তু প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য কিছু না কোনো কিছু আছে। এখানে যেমন রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু আছে, ঠিক একইভাবে আমাদের প্রান্তিক পর্যায়ের তৃণমূলের যে মানুষটা, ওনার জন্য রয়েছে, যারা শিক্ষিত মানুষ রয়েছেন ওনার জন্য রয়েছে। অর্থাৎ 31 দফা এমন একটা রূপরেখা যার মাধ্যমে আমরা চাই বাংলাদেশের 12 কোটির উপর যে ভোটার যেমন রয়েছেন, ঠিক 20 কোটির মতন মানুষ রয়েছেন, প্রত্যেকেরই যেন ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন ঘটে, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, অর্থনৈতিকভাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা যদি 31 দফার প্রথম যে দফাটা আছে সেটা দেখি, এখানে আমরা কি বলছি, আমাদের সম্মিলিত যে দাবি, সেখানে আমরা বলেছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংবিধানকে সংস্কার করতে হবে। এখন সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে সংবিধান কোনো অগণতান্ত্রিক, কোনো অবৈধ সরকার তো হাত দিতে পারবে না। সংবিধান সংস্কার করতে পারবে শুধুমাত্র তারাই যারা জনগণের ভোটে নির্বাচিত, যারা জনগণের প্রতিনিধিত্ব করেন এবং যাদের জনগণের ম্যান্ডেট রয়েছে। একটা কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন যে সংবিধানকে শুধুমাত্র কিছু শব্দের পরিবর্তন করলাম, কিছু বাক্যের পরিবর্তন করলাম, খুব সুন্দর সুন্দর লেখা দিলাম, এটাই কি যথেষ্ট একটা দেশ পরিবর্তনের জন্য? এটা তো কোনোভাবেই যথেষ্ট না। সংবিধান হচ্ছে শব্দ এবং বাক্যের খেলা। আমরা অনেক সুন্দর কথা সেখানে লিখলাম, কিন্তু সে কথাগুলো আমরা উপলব্ধি করি না, আমরা অন্তস্থ করি না, আমরা ধারণ করি না। সুতরাং সেই সংবিধান কখনোই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে না। শেখ হাসিনা যে সংবিধানের দোহাই দিয়ে গুম, খুন, হামলা, মামলা, নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন করেছিল, সেখানেও কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল।